চাকরির প্রস্তুতির জিকে কম্বাইন ক্লাস একখানা শুরু হচ্ছে, যেখানে আমরা টোটাল জিকেটাকে, মানে সে হিস্ট্রি হোক কিংবা জিওগ্রাফি হোক কিংবা সায়েন্সের পোর্শন হোক, তা আমরা কিন্তু কভার করব। এবং এটা আমাদের শুরু হচ্ছে আজকের ক্লাস থেকে, এবং আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। এবার এই ফার্স্ট ক্লাস থেকে আমাদের এই জিকের জার্নিটা শুরু হবে এবং সম্পূর্ণ জিকেটা আমরা এতে কভার করব। তোমাদের যদি কিছু জানার থাকে, আরো ডিটেলসে আমাদের সঙ্গে কথা বলার থাকে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 9007493110-তে হোয়াটসঅ্যাপ মারফত যোগাযোগ করো, আমাদের সঙ্গে কথা বলতে। আজকে ছবি থেকেই তোমরা বুঝতে পারছো যে আমরা কি নিয়ে পড়াশোনা করব। হচ্ছে একেবারে ফার্স্ট চ্যাপ্টার আমাদের যেটা পড়তে হয়, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা সম্পর্কে। এবার হরপ্পা সভ্যতাটাকে ফার্স্ট বললে ভুল হয়, তবে এর আগে যে জিনিসগুলো আছে, মানে প্রি হিস্টোরিক্যাল এরা যে জিনিসগুলো আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে হরপ্পা থেকে শুরু করব। একটা দেখো ম্যাপ তোমাদের জন্য এখানে আমরা রেডি করেছি। এই সাইডে একটা ম্যাপ রেডি করেছি, যে ভারতবর্ষে যে এই যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সরস্বতী সভ্যতা, এই যে জিনিসটা, এটা কোথা থেকে এবং কেমন ভাবে সারা ভারতবর্ষের একটা মানচিত্রে যে একটা স্পেশাল জায়গা করে নিয়েছে। কারণ এই হরপ্পা সভ্যতা অন্যান্য সভ্যতার থেকে কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। এবং এই যে সভ্যতা কিভাবে ছড়িয়ে পড়েছে, তার সময়কাল কি, এই নিয়ে আমরা ফার্স্টেই আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটা পুরো দেখবে এবং রেগুলারলি দেখার চেষ্টা করবে, প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময়। ঠিক আছে, 7 PM এ আমরা এই ভিডিও আপলোড করব, এবং সেই আপলোড করা ভিডিওটা তোমরা সময় দেখে নেবে। যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ। এই যে ম্যাপ দেখতে পাচ্ছ, এই ম্যাপটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয় যে কোথায় কেমন ভাবে এই সভ্যতাটা ছড়িয়েছিল সেটা বিষয়ে জানবার জন্য। হলো, প্রথমে আগে টাইম ফ্রেমটা জেনে নেবো। সবকিছুরই আগে সময়কালটা জেনে নেওয়া দরকার, যে কোন সময় এই সভ্যতা বিকাশ লাভ করেছিল। প্রধানত মনে করা হয় 2350 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ, বিফোর ক্রাইস্ট। ঠিক আছে, এই সময় হচ্ছে গিয়ে এই সভ্যতা ভারতবর্ষের উপরে বিকাশ লাভ করেছে। এবার আমরা জানি যে সিন্ধু নদীর অববাহিকার ওপরে এই প্রধান সভ্যতা গড়ে উঠেছে। দেখো ম্যাপের ভেতরে দেখতে পাচ্ছ, এই যে সিন্ধু নদী এবং তার যে এই যে শাখা নদী উপনদী যা রয়েছে, সমস্ত কিছুর তীরেই কিন্তু মেন সভ্যতাগুলো গড়ে উঠেছে, তবে আশেপাশেও আরো ছড়িয়ে পড়েছিল। এই যে মেন সভ্যতাটা সিন্ধু নদীর তীরে যেহেতু গড়ে উঠেছে, তাই একে সিন্ধু সভ্যতা বলা হয়। ঠিক আছে, এই যে নামকরণটা দেন, সেটা এই নামকরণ দেন হচ্ছে জন মার্শাল। জন মার্শাল এই নামকরণ করেন। এবার এই সিন্ধু সভ্যতা বা সিন্ধু সরস্বতী সভ্যতার আরেকটা নামে খুব প্রচলিত, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার নামকরণের কারণ কি? কারণ এখানে পাওয়া প্রথম সাইট, মানে প্রথম যে খনন কার্যের ফলে প্রথম যে সাইট পাওয়া গেছে, সেটা হচ্ছে গিয়ে হরপ্পা। এই দেখো, ঠিক আছে, হরপ্পা প্রধান সাইট, তাই এর নাম অনুসারেও একে কিন্তু হরপ্পা সভ্যতাও বলা হয়ে থাকে। এবং হরপ্পা সভ্যতাই আমরা মেনলি পড়ে থাকি, বইয়ের হেডিং ফেডিং এও আমরা কিন্তু মেনলি হরপ্পা সভ্যতাই জানি। এছাড়াও এর আরো একটা নাম রয়েছে, এবং এটা আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ক্যালকোলিথিক সভ্যতা। ক্যালকোলিথিক কথার অর্থ কি তোমরা অলরেডি হয়তো পড়েছ। সে ক্যালকোলিথিক কথার অর্থ হচ্ছে গিয়ে তাম্র প্রস্তর যুগ, মানে তামা থাকবে আর প্রস্তর থাকবে। প্রস্তর মানে হচ্ছে পাথর, ঠিক আছে, তামা হচ্ছে কি তামা। তার মানে কি, এই তামা আর প্রস্তর যুগের সন্ধিক্ষণে এই সভ্যতা গড়ে উঠেছিল। পাথরেরও ব্যবহার ছিল, আর তার সঙ্গে উন্নত মানের তামাও তারা তৈরি করতে পারত। এই তাম্র প্রস্তর যুগের সভ্যতা বা ক্যালকোলিথিক সভ্যতা। আমরা সভ্যতার ক্রমবিকাশ যেখানে পড়বো সেখানে আসবো, আমরা পরে পড়াবো ওটা। এবার এই যে ক্রমবিবর্তনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ভারতবর্ষের সব জায়গাতে কিন্তু একসঙ্গে হঠাৎ করে তামা থেকে লোহায় পরিণত হয়। কিছু জায়গায় হচ্ছে কি তামা থেকে মানে পাথর থেকে তামায় কিছুদিন স্প্রে করেছে, কিছু জায়গায় হচ্ছে ডাইরেক্টলি আমরা লোহার ব্যবহার দেখতে পাই। কিন্তু এই জায়গার যে সভ্যতার যে প্রধান বৈশিষ্ট্য ছিল, তারা তামার খুব ভালো কাজ জানতো। এছাড়াও প্রস্তর যুগের কিছু কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে বর্তমান ছিল। এছাড়াও আরো একটা সভ্যতায় এই সভ্যতার নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। ঠিক আছে, ব্রোঞ্জ যুগীয় সভ্যতা
এই ব্রোঞ্জ যুগীয় সভ্যতা হচ্ছে গিয়ে আমাদের এই সভ্যতার নামকরণের বিশেষ একটা কারণ রয়েছে। সেটা কি আছে? সেটা হচ্ছে গিয়ে ব্রোঞ্জের ব্যবহার। কারণ ব্রোঞ্জ হচ্ছে গিয়ে তামার যতটা ব্যবহার ছিল, তামা হচ্ছে খুব নরম ধাতু, তামা দিয়ে গয়না জাতীয় জিনিস খুব ভালো বানানো গেল। এই ব্রোঞ্জের ব্যবহার কিন্তু একটা বিশেষ ধরনের পরিবর্তন। এবং এটা দেখো, ব্রোঞ্জ যেহেতু একটা সংকর ধাতু, তার মানে তারা মেটালার্জিতে মানে লোহার মানে ধাতুর সঙ্গে ধাতু মিশিয়ে অন্য ধাতু তৈরি করা, এই বিষয়েও তারা পারদর্শী ছিল। তাই ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। তাহলে হরপ্পা সভ্যতার সময়কাল আমরা জেনে গেলাম 2350 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। নামকরণ কে হলো, কে করেছেন? জন মার্শাল নামকরণ করেছেন। কি নাম দিয়েছেন? সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, সিন্ধু সরস্বতী সভ্যতা, ক্যালকোলিথিক সভ্যতা, ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, সব কটাই কিন্তু এর। ঠিক আছে। এরপরে আমাদের যেটা জানতে হয়, নামকরণও হয়ে গেল আমাদের পড়া, এরপরে যেটা জানতে হয় সেটা হচ্ছে এলাকা আর সীমারেখা। কোন এলাকায় এই সভ্যতা বিস্তার লাভ করেছিল এবং তার সীমারেখাটা কি ছিল। আমরা প্রথমেই বলেছি যে এটা একটা কি সিন্ধু নদীর অববাহিকায় গড়ে ওঠা সভ্যতা। তার মধ্যে প্রধান যে শহর হরপ্পা, তা আমরা ম্যাপে দেখিয়ে দিয়েছি কোথায়। এছাড়াও আরো একটা খুব উল্লেখযোগ্য শহর রয়েছে, সেটা হচ্ছে গিয়ে মহেঞ্জোদারো। এই হরপ্পা আর মহেঞ্জোদারো দেখতে পাচ্ছ, দুটোই কিন্তু আর বর্তমানে ভারতবর্ষের সীমারেখার মধ্যে আসে না, এটা কিন্তু পাকিস্তানের ভেতরে চলে যাচ্ছে। ঠিক আছে, দুটো মেন টাউন হরপ্পা আর মহেঞ্জোদারো। এছাড়াও ভারতবর্ষের উপরে খুব উল্লেখযোগ্য যে শহরটা রয়েছে সেটা হচ্ছে লোথাল, গুজরাটে অবস্থিত লোথাল। আর হচ্ছে ধৌলভিরা। ঠিক আছে, কেউ যদি গুজরাট ঘুরতে যায়, এই ধৌলভিরা দেখতে পারে। কচ্ছের রানের কাছাকাছি অঞ্চলে এর সাইট এখনো রয়েছে এবং এখানে মানে অনেকেই যায় ঘুরবার জন্য। লোথাল একটা বন্দর শহর, বুঝতেই পারছো, একেবারে সমুদ্রের কিনারায় রয়েছে একটা বন্দর শহর লোথাল। এটা দুটো কিন্তু ভারতবর্ষের মধ্যে পড়ে। এবার উত্তর দক্ষিণে কত দূর পর্যন্ত বিস্তৃত যদি বোঝবার দরকার পড়ে, তাহলে সব থেকে উত্তরে আমরা কাশ্মীরে একটা সাইট পাই, সেটা হচ্ছে মান্ডা। এটা হচ্ছে গিয়ে একেবারে হরপ্পা সভ্যতার উত্তরতম বিন্দু হচ্ছে গিয়ে মান্ডা। বলো, একেবারে যদি দক্ষিণতম বিন্দু বলে, এগুলো কিন্তু প্রত্যেকটাই পরীক্ষার প্রশ্ন, তাই ইম্পর্টেন্স খুব বেশি রয়েছে এগুলো। বলো, চলে যাচ্ছি মহারাষ্ট্রের দিমাবাদ। দিমাবাদ হচ্ছে দক্ষিণতম বিন্দু। তাহলে উত্তরতম বিন্দু হচ্ছে মান্ডা, দক্ষিণতম বিন্দু হচ্ছে গিয়ে দিমাবাদ। যদি একেবারে পূর্বে যাই, তাহলে উত্তরপ্রদেশের মধ্যে আলমগীরপুর পড়ে। ঠিক আছে, তাহলে একেবারে উত্তরে হলো মান্ডা, দক্ষিণে দিমাবাদ, তারপরে হচ্ছে পূর্বে উত্তরপ্রদেশের আলমগীরপুর। আর যদি একেবারে পশ্চিমতম বিন্দু পাই, সেটা দেখো অনেক দূরে ইরানের কাছাকাছি জায়গাতে আমরা পাই, সুৎকা গান্ডার বলে একটা জায়গা রয়েছে। এই সাইডটা হচ্ছে গিয়ে একেবারে পশ্চিমতম বিন্দু। তাহলে উত্তরে হয়ে গেল মান্ডা, দক্ষিণে দিমাবাদ, পূর্বে আলমগীরপুর, আর একেবারে পশ্চিমে হচ্ছে সুৎকা গান্ডার বলে একটা জায়গা রয়েছে, সাইট রয়েছে ইরানের সমুদ্রের তীরে একেবারে। এটা হচ্ছে গিয়ে একেবারে পশ্চিমতম বিন্দু। হলো, তাহলে এলাকাও আমরা জেনে গেলাম, সময়কাল, নামকরণ, আর হচ্ছে গিয়ে এলাকা। পরবর্তী আমরা যেটা পড়বো, এই যে আমরা প্রথমেই যে টাইম ফ্রেমটা পড়লাম, যে 2350 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ, এই যে টাইম ফ্রেমটা পড়লাম, এটা আগে একটু ক্লিয়ার করে নেওয়া দরকার আছে যে আমরা কিছু টার্ম ব্যবহার করি, বিসি, এডি, সি, এগুলো কি জিনিস। ঠিক আছে, আমরা যে ক্যালেন্ডারটা আমরা মেনলি ব্যবহার করি, সেটা আগে জানার দরকার কি জিনিস সেটা। তারপরে আসছি আমরা এই টার্মগুলোতে। প্রধানত ক্যালেন্ডার যেটা হয়ে থাকে তাকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করে, 2, 3। কি ক্যালেন্ডার? প্রথমে যেটা আসে সেটা দেখো, আমরা কি করে সময় মাপি? সময় মাপি দিন দিয়ে। ঠিক আছে, এবার আমাকে দিন মাপবার জন্য বা সময় মাপবার জন্য দুটো সেলেস্টিয়াল অবজেক্ট মানে যেটা মহাজাগতিক জিনিস, তার উপর আমাদের ভরসা করতে হয়। সেটা সূর্য, আর নইলে সেটা চাঁদ। ঠিক আছে, তাহলে দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আমাদের সময়টা নির্ণয় করা যেতে পারে, হয় সূর্য নইলে চাঁদ। তাই দু ধরনের ক্যালেন্ডার আমাদের মেন মানে হিস্ট্রি দেখলে, ক্যালেন্ডারের হিস্ট্রি দেখলে আমরা দু ধরনের ক্যালেন্ডার মেনলি দেখতে পাই। সেটা হচ্ছে গিয়ে সোলার ক্যালেন্ডার বা সূর্যের উপর নির্ভর করে যে ক্যালেন্ডার তৈরি হয়, সোলার ক্যালেন্ডার। আর একটা হচ্ছে চাঁদের উপর নির্ভর করে যে ক্যালেন্ডার তৈরি হয়, সেটা হচ্ছে লুনার ক্যালেন্ডার। তাহলে দু ধরনের ক্যালেন্ডার মেন হয়, এটা সোলার ক্যালেন্ডার, লিখে দিচ্ছি সোলার ক্যালেন্ডার, আর একটা হচ্ছে লুনার ক্যালেন্ডার। এই দু ধরনের ক্যালেন্ডার আমরা মেনলি দেখতে পাই।
হলো। এবার এই যে লুনার ক্যালেন্ডার বা সোলার ক্যালেন্ডার হয়, এটার অনেক সময় সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। তার কারণ আমি কি পরে বলছি, কারণ দুটো ক্যালেন্ডারেই কিছু কিছু অসুবিধা রয়েছে। সেই কারণের জন্য এদের একটা সংমিশ্রণ দেখতে পাওয়া যায়, যাকে বলা হয়ে থাকে লুনি সোলার ক্যালেন্ডার। লুনি সোলার ক্যালেন্ডার দেখতে পাবে। আর একটা স্পেশাল ক্যাটাগরির কিছু ক্যালেন্ডার হয়, যেটা খুবই কম এবং এখন প্রায় ব্যবহার হয় না বললেই চলে, তাকে সিজনাল ক্যালেন্ডার, সিজনাল ক্যালেন্ডার বা ফিক্সড ডেট ক্যালেন্ডার। ফিক্স মানে হচ্ছে, ধরে নাও কোনো একটা ক্যালেন্ডারে 200 দিন ফিক্সড, 200টাই দিন হবে, ঠিক আছে, তারপরে ক্যালেন্ডারের ডেট পাল্টে যায়, এরকমও ক্যালেন্ডার হয়। সেগুলো আছে কিন্তু তেমন ভাবে ব্যাপকভাবে প্রচলিত নয়। তাহলে মেন হচ্ছে কি, আমাদের ক্যালেন্ডারে যদি হিসাব করতে হয়, তাহলে 4 ধরনের ক্যালেন্ডার হয়: সোলার ক্যালেন্ডার, লুনার ক্যালেন্ডার, লুনি সোলার ক্যালেন্ডার, আর হচ্ছে সিজনাল বা ফিক্সড ক্যালেন্ডার। ঠিক আছে। এবার এই যে আমি এত কিছু বললাম যে একটা ক্যালেন্ডারের, এবার আমরা দিন কিভাবে হিসাব করব, একটা ক্যালেন্ডারের কতগুলো দিন হবে এবং সেই দিন কিভাবে আমরা হিসাব করব, তার জন্য আমাদের প্রথম যে জিনিসটা এসে যায়, সেটা হচ্ছে কি আমাদের টপিক্যাল ইয়ার কাকে বলা হয়। ট্রপিক্যাল ইয়ার, এটা আসে কিন্তু, এটা আমরা জিওগ্রাফির একটা পোর্শন পড়ছি। আগের পেজ ছিল হিস্ট্রি, এটা একটা জিওগ্রাফির একটা পোর্শন। এটা হচ্ছে ট্রপিক্যাল ইয়ার, বা এর আরেকটা নাম আছে সোলার ইয়ার। ইয়ার মানে বছর, আমরা বুঝতে পারছি, হয় ট্রপিক্যাল ইয়ার আর সোলার। এবার এটা কি হচ্ছে, ট্রপিক্যাল ইয়ার বা সোলার ইয়ার কাকে বলা হয়? ধরো পৃথিবীটা হচ্ছে এরকম, এর একটা পয়েন্টে আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, আমি এখান থেকে দেখছি এখানে আছে সূর্য, পৃথিবী সূর্যকে আবর্তন করছে। এই পজিশনে দাঁড়িয়ে আমি যখন দেখছি ঘুরে আমি আবার সেই একই পজিশনে এসেছি, মানে পৃথিবী থেকে আমি সূর্যকে একবার আবর্তন করে আবার ঠিক ওই একই পজিশনে যখন ফিরে আসি, তাকে বলা হয়ে থাকে একটা সোলার ইয়ার বা ট্রপিক্যাল ইয়ার। এটা কি মেন জিনিস, সেটা হচ্ছে আমি পৃথিবী থেকে দেখছি, কিন্তু আমি কিন্তু অন্য কোনো কিছুকে রেফারেন্স হিসেবে ধরছি না, পৃথিবী থেকে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এবং এটা থেকে তুমি বুঝতে পারছো যে আমি একটা চলমান জিনিসের ওপর দাঁড়িয়ে আমি তার অবস্থান নির্ণয় করছি। আমি সূর্যের এই দিকের মুখটাকে দেখা শুরু করেছি, আবার ঘুরে যখন আমি ওই একই পজিশন থেকে ওই একই জায়গা দেখতে পাবো, তাকে বলা হয়ে থাকে একটা সোলার ইয়ার। ঠিক আছে। এর উপরে নির্ভর করে কি সিজন। সিজন কেন নির্ভর করে তোমরা জানো, যে আবর্তন গতি আর পরিক্রমণ গতি পৃথিবীর দুখানা গতি হয়ে থাকে। আবর্তন গতি মানে হচ্ছে পৃথিবী নিজের অক্ষে চারদিকে আবর্তন করছে, ঘুরছে, তাকে বলা হয়ে থাকে আবর্তন। পরিক্রমণ গতি মানে হচ্ছে সূর্যকে সে ঘুরছে, সূর্যের চারদিকে সে ঘুরছে, তাকে বলা হয়ে থাকে পরিক্রমণ। এবার এই আবর্তন গতি আর পরিক্রমণ গতির মধ্যে পরিক্রমণ গতির জন্যই আমরা সিজন বা ঋতু দেখতে পাই। হলো। এবার সেই কি হচ্ছে, পরিক্রমণ জন্য আমরা এক জায়গা থেকে শুরু করছি, আবার এই একই পজিশনে যখন ফিরে আসছি, তার জন্য হচ্ছে গিয়ে সিজন হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের মেন ট্রপিক্যাল ইয়ার বা সোলার ইয়ার বলা হয়ে থাকে, যে সূর্যকে কতক্ষণে আমরা একই জায়গা থেকে দাঁড়িয়ে আবার একই পজিশনে দেখতে পাবো, তাকে বলা হয়ে থাকে ট্রপিক্যাল। হলো, এটা কোনো সমস্যা নেই, এটা আমরা আগে থেকেই জানি। এবার আমাদের যেটা জানতে হবে, সেকেন্ড যে জিনিসটা রয়েছে, তাকে বলা হয়ে থাকে সিডেরিয়াল ইয়ার। সিডেরিয়াল ইয়ার, সিডেরিয়াল ইয়ার কাকে বলা হয়ে থাকে? দেখো, আমরা, এটা ধরো সূর্য, ঠিক আছে, এটা পৃথিবী। আমরা আগেরবার কি করছিলাম, এই পজিশনে দাঁড়িয়েই হচ্ছে কি সূর্যকে দেখছিলাম, ঠিক আছে। এবার আমরা কি করছি, একটা ফিক্সড কোনো একটা অবজেক্টকে ধরে নিচ্ছি। আর সে তো আমরা ফিক্সড অবজেক্ট মানে কি, কোনো একটা নক্ষত্র বা কোনো একটা গ্রহ, তাকে ধরবো। এরকম কোনো একটা ফিক্সড অবজেক্টকে ধরে নিচ্ছি এবং তার রেসপেক্টে হিসাব করছি। আগেরটা কি ছিল, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই রেসপেক্টেই দেখছি। আর এবার কি হচ্ছে, এবার মহাজগতে অন্য কোনো একটা বস্তুকে, একটা
অবজেক্টকে আমরা ফিক্স ধরে নিচ্ছি, এবং সেইটাকে রেসপেক্টে আমার সূর্যকে একবার পুরো ঘুরে আসতে কতক্ষণ লাগছে সেটা বিচার করছি। দুটোর মধ্যে পার্থক্য হলো, আগেরটা কি মুভিং অবজেক্ট, আমি ধরো একটা চলন্ত ট্রেনে রয়েছি, সেই অবস্থায় পাশের একটা ট্রেনকে দেখছি। এবার কি হচ্ছে, বাইরে দাঁড়ানো একটা খুঁটির রেসপেক্টে আমি দেখছি। তাহলে দুটোর মধ্যে পার্থক্য হবে। এই যে সিডেরিয়াল ইয়ার, একেই বলা হয়ে থাকে ট্রু ইয়ার। তাহলে একটা হলো ট্রপিক্যাল ইয়ার, মানে আমি পৃথিবী থেকেই সূর্যকে দেখছি এবং তার অবস্থান বিচার করছি। আর একটা হচ্ছে সিডেরিয়াল ইয়ার, যেটা হচ্ছে গিয়ে বাইরের কোনো অবজেক্টের রেসপেক্টে আমরা এই সময়টা বিচার করছি। যদি আমরা ট্রপিক্যাল ইয়ার হিসেবে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে একটা বছর হয় হচ্ছে 365 দিন, ঠিক আছে, 0.24, এত সময় হচ্ছে গিয়ে একটা ট্রপিক্যাল ইয়ার। 365 দিন 0.24, এটাও কিন্তু দিন, হ্যাঁ, 365.24। আর সিডেরিয়াল ইয়ার সামান্যতম লম্বা হয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে সিডেরিয়াল ইয়ার, সেটা হচ্ছে সামান্যতম 365.256, ঠিক আছে, হিসাব মতো 20.4 মিনিট লম্বা। তার মানে কি, একটা সিডেরিয়াল ইয়ার বা ট্রু ইয়ার একটা আমাদের ট্রপিক্যাল ইয়ারের থেকে 20.4 মিনিট দীর্ঘ হয়ে যায়। তাহলে ট্রু ইয়ার হচ্ছে গিয়ে কত, 365.24, আর সিডেরিয়াল ইয়ার হচ্ছে গিয়ে 365.256, হচ্ছে গিয়ে 20.4 মিনিট। একটা ট্রপিক্যাল ইয়ার হচ্ছে শর্টার হয়ে থাকে বা সিডেরিয়াল ইয়ার লঙ্গার, বুঝতে পারলে? আচ্ছা, এবার এইটা যেমন হচ্ছে গিয়ে সূর্যকে পরিক্রমণ করার ক্ষেত্রে হচ্ছে, সেই একই রকম ভাবে আবর্তনের ক্ষেত্রেও আমাদের ট্রু ডে হয়ে থাকে, আর একটা সোলার ডে হয়ে থাকে দিনের হিসেবে। এবার সেটা কেমন হচ্ছে সেটা একটু বুঝিয়ে দিই। কি হচ্ছে, যদি আমাদের ট্রু ডে হিসাব করতে হয়ে থাকে, একটা সোলার ডে যদি আমরা হিসাব করি, সোলার ডে মানে সোজা সাপটা কথা, সূর্য কখন মাথার উপরে আসছে, নেক্সট দিন সূর্য কখনো মাথার উপরে আসছে, একে বলা হয় থাকে সোলার ডে, এবং এটাকে আমরা 24 আওয়ার্স ধরি। স্বাভাবিক ব্যাপার, তাই তো? আমার মাথার উপরে যখন সূর্য আসছে, সেখান থেকে আবার যখন পুনরায় ঘুরে আসছে, তাকে বলা হয় থাকে সোলার ডে। এবার সিডেরিয়াল ডে বা ট্রু ডে কতক্ষণে হয়ে থাকে? সিডেরিয়াল এটা হতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 9.5, ঠিক আছে? তাহলে সোলার ডে হতে কতক্ষণ সময় লাগছে? 24 ঘন্টা। সিডেরিয়াল ডে হতে কতক্ষণ সময় লাগছে? 23 ঘন্টা 56 মিনিট 9.5 সেকেন্ড। তার মানে 3 মিনিট 50.5 সেকেন্ড, যেটা শর্টার হয়ে থাকে। সিডেরিয়াল ডেটা ট্রু ডে থেকে ছোট হয়ে থাকে, সিডেরিয়ালটা ছোট হয়, আর যেটা সোলার ডে সেটা হচ্ছে 24 ঘন্টা। তাহলে মাথার উপরে একবার সূর্য থেকে পুনরায় সূর্য ফিরে আসতে লাগে 24 ঘন্টা। যদি সিডেরিয়াল আমি হিসাব করি, মানে বাইরের কোনো নক্ষত্রের হিসেবে যদি আমরা এটা যদি হিসাব করে থাকি, তাহলে সেটা হচ্ছে গিয়ে 23 ঘন্টা 56 মিনিট 9.5 সেকেন্ড, এটা হয়। এবার এই যে সময়ের সামান্য যে পার্থক্য হচ্ছে, এটা লং টার্মে গিয়ে, মানে অনেক দিনের ব্যবধানে গিয়ে, সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে, ঠিক আছে? এই কারণেই আমাদের ক্যালেন্ডারের বিভিন্ন রকম রূপের পরিবর্তন হয়েছে। এবার আসি আমরা, এই যে ক্যালেন্ডার যেটা রয়েছে, এই ক্যালেন্ডারের ভাগ কি আছে? আমরা যে নর্মাল ক্যালেন্ডার, আমরা যেটা ডে টু ডে ইউজ করে থাকি, যেটা ইংলিশ ক্যালেন্ডার আমরা যেটা বলে থাকি, যেটা 1 জানুয়ারি থেকে শুরু হয়, 31 ডিসেম্বর শেষ হয়, এই যে ক্যালেন্ডার হয়ে থাকে, এটা ফার্স্ট যেটা রূপ ছিল, প্রথম যেটা রূপ ছিল, সেটা হচ্ছে গিয়ে এই জুলিয়ান ক্যালেন্ডার, ঠিক আছে? এই জুলিয়ান ক্যালেন্ডার হচ্ছে গিয়ে ফার্স্ট, এই যে আমাদের যে ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, আমরা বাংলা ক্যালেন্ডার, হিন্দি ক্যালেন্ডার সব আসবো, পরে আসবো। এবার ফার্স্ট যেটা আমাদের যে ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, সেটার ফার্স্ট রূপ হচ্ছে জুলিয়ান। কে করেছে? জুলিয়াস সিজারের নাম অনুসারে এই ক্যালেন্ডারের নামকরণ করা হয়। কোথায় হয়? রোমে।
রোমে হচ্ছে এই জুলিয়ান ক্যালেন্ডারের প্রথম প্রচলন হয়। এবং এর আগে কি ব্যবহার করা হতো, লুনি সোলার একটা ক্যালেন্ডার ব্যবহার করা হতো। এবং এই যে ক্যালেন্ডার, এটা সম্পূর্ণরূপে একটা সোলার ক্যালেন্ডার। তাহলে জুলিয়ান ক্যালেন্ডার যেটা ব্যবহার করা হতো, মানে আমাদের বর্তমান ক্যালেন্ডারের আগের রূপ যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা সোলার ক্যালেন্ডার। এবং এটা রোমে যে পুরনো লুনি সোলার ক্যালেন্ডার ছিল তার মডিফাইড একটা রূপ। কবে থেকে শুরু হয়? 46 খ্রিস্টপূর্বাব্দ। এই 46 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই ক্যালেন্ডারের হচ্ছে গিয়ে প্রচলন শুরু, ঠিক আছে। এবং এখনো পর্যন্ত কিছু অর্থোডক্স চার্চ আছে, মানে যেটা পুরনোপন্থী অর্থোডক্স চার্চের আছে, চার্চের মধ্যে অনেক ভাগ হয়ে থাকে। সেই অর্থোডক্স চার্চ এখনো পর্যন্ত এই জুলিয়ান ক্যালেন্ডার কিছু কিছু জায়গায় ব্যবহার করে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা সম্পূর্ণরূপে কি ক্যালেন্ডার? আমাদের একটা সোলার ক্যালেন্ডার। এবার এই যে জুলিয়ান ক্যালেন্ডার, যদি এই ক্যালেন্ডারে আমরা হিসাব করি, সেটা কি মনে করা হয়? দুটো ভাগে আগে ভাগ করা হয়। কি করা হয়? জিরো বলে কিছু হয় না, ঠিক আছে। ফার্স্ট এডি। এডি দেখো দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সময় আমাদের দুদিকে প্রবাহিত হয়। আমি যে পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি তার থেকে ভবিষ্যৎ বলে একটা জিনিস রয়েছে, আর তার থেকে অতীত বলে একটা জিনিস আছে। এরকম ভাবে বুঝুন যে ভবিষ্যৎ বলে একটা জিনিস আছে আর অতীত বলে একটা জিনিস আছে। ধরে নি যে যীশু খ্রিস্টের যে জন্ম, সেই যে মুহূর্ত, তারপর থেকে যা যা ঘটেছে তাকে বলা হয়ে থাকে এডি বা অ্যানো ডোমিনি, ঠিক আছে। এই অ্যানো ডোমিনি কথার মানে কি হচ্ছে? মানে হচ্ছে গিয়ে প্রভুর সময়কাল, মানে যীশু খ্রিস্টের সময়, মানে তার জন্মের পরের সময়কালটাকে আমরা ধরা হয়ে থাকে এডি। তাই বলে যীশু খ্রিস্টের যখন জন্ম হয় তাকে আমরা শূন্য ধরি, আমরা সেইখান থেকে দিন কাউন্ট করা শুরু হয়। এবং এক বছর গিয়ে যেখানে সম্পূর্ণ হয়, মানে 365 দিন পরে আমরা 180, এবং এরকম ভাবে 2, 3, 4 হতে হতে এখন 2024 সাল চলছে, ঠিক আছে। এবং যীশু খ্রিস্টের জন্মের ঠিক আগের যে মুহূর্তটা রয়েছে, মানে আগের যে দিন রয়েছে, তাকে আমরা 1 বিফোর ক্রাইস্ট বলে থাকি, ঠিক আছে। বিসি বা বিফোর ক্রাইস্ট বলা হয়, ঠিক আছে। এবং এটাও হচ্ছে গিয়ে ক্রমাগত পেছন দিকে চলতে আরম্ভ করে। এবং এটার হচ্ছে উল্টো মজা কেমন হচ্ছে, যে এই ক্যালেন্ডারে যদি আমরা বিফোর ক্রাইস্টের পোর্শনে যাই, কারুর বেশি সংখ্যক আমাদের কেমন হয়ে থাকে, যে কারুর ধরো 1900 সালে জন্ম হলো, মারা গেলেন তিনি 1990 সালে, তাহলে 90 বছর তিনি বেঁচে যান। বিফোর ক্রাইস্টের ক্ষেত্রে মজাটা উল্টো হয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে তিনি যদি 1900 সালে জন্মগ্রহণ করেন, আরো কম সালে তিনি মারা যান। তিনি যদি 90 বছর ওদিকে বাঁচেন, তাহলে 1810 মাসে তিনি, বুঝতে পেরেছি। তাহলে এই দিকে আমরা কি কমে জন্মাই বেশিতে মরি, আর ওদিকে হচ্ছে বেশিতে জন্মায় কম, উল্টো হয়ে যাবে সবাই, ঠিক আছে। কারণ এটার হচ্ছে কি আমরা 1, 2, 3 এরকম ভাবে ক্যালকুলেট করি, আর এই দিকের 1, 2, 3 উল্টো রকম ভাবে ক্যালকুলেট, ঠিক আছে। তাহলে কেউ 3 খ্রিস্টপূর্বাব্দে যদি জন্মায়, তিনি ধরুন 3 খ্রিস্টাব্দে মারা গেছে, তাহলে তার টোটাল লাইফ স্প্যান হচ্ছে 6 বছর, হলো। আচ্ছা, তাহলে এটা বুঝলাম আমরা কি বিফোর ক্রাইস্ট কাকে বলে, অ্যানো ডোমিনি কাকে বলে, আর একটা টার্ম রয়ে গেছে সেটা হচ্ছে কি কমন এরা। কমন এরা যেটা আছে সেটা অ্যানো ডোমিনি, আর একটা নাম বলা থাকে কমন এরা বা সি বলা হয়। তাহলে বিসি, এডি আর সি, এগুলো আমরা বুঝে নেব। এবার এই যে জুলিয়ান ক্যালেন্ডার রয়েছে, এই জুলিয়ান ক্যালেন্ডারের আমাদের মেইন যেটা সমস্যা ছিল, সেটা হচ্ছে এই জুলিয়ান ক্যালেন্ডার হচ্ছে গিয়ে আমাদের মাথার ওপরে সূর্য, মানে আমাদের যেটা মানে সোলার ইয়ার হয়ে থাকে, তার উপর দাঁড়িয়ে এটাকে হিসাব করা হচ্ছে। তো একেবারে সোজা সাপটা হিসাব রাখা হয়েছিল যে এই যে 365 দিন আর 0.25 মানে হচ্ছে একটা দিনে 4 ভাগের 1 ভাগ, 0.25 মানে তো 1/4, 4 ভাগের 1 ভাগ মানে 6 ঘন্টা। তাহলে 365 দিন 6 ঘন্টা ধরে জুলিয়ান ক্যালেন্ডারে হিসাব করা। কিভাবে হিসাব করা হতো? 365 দিন 6 ঘন্টা কিভাবে হিসাব করা হতো? তার একটা সোজা হিসাব ছিল যে জুলিয়ান ক্যালেন্ডারে প্রতি 4 বছরে একদিন করে অ্যাড করে দেওয়া হতো, যেটা লিপিয়ার বলা হয়, ঠিক আছে। আমরা যে এখন ক্যালেন্ডার আছে তাতে কিন্তু প্রতি 4 বছরে একদিন অ্যাড হয় না, তার মধ্যে গল্প রয়েছে। কিন্তু এই যে জুলিয়ান ক্যালেন্ডার ছিল তাতে প্রতি 4 বছরে একদিন অ্যাড করে দেওয়া হয়।
প্রতি 4 বছরে একদিন অ্যাড করা মানে হচ্ছে গিয়ে 4 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 6 ঘন্টা, তাহলে একটা বছর হচ্ছে 365 দিন 6 হলো। কিন্তু আমাদের একটা ট্রপিক্যাল ইয়ার, ট্রপিক্যাল যে ইয়ার হয়ে থাকে সেটা কতক্ষণে হয়ে থাকে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট হচ্ছে 45 সেকেন্ড। তাহলে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট আর 45 সেকেন্ডে আমাদের একটা ট্রপিক্যাল ইয়ার। তার মানে দেখো প্রত্যেকবার আমাদের একটা সময়ের পার্থক্য দাঁড়াচ্ছে। এই যে জুলিয়ান ক্যালেন্ডারে তাহলে আমাদের ট্রপিক্যাল ইয়ারটাকেই মোটামুটি ভাবে দেখায়, কিন্তু এতে কি হচ্ছে সিডেরিয়াল বা ট্রু ইয়ার যেটা বলা হয় সেটা হিসাব করা হচ্ছে না। এবং এই হিসাব না করার জন্য কি হয়, লং টার্মে গিয়ে দেখা যায় যে আমাদের সময়টা পাল্টায়। কারণ আমরা এমন একটা ক্যালেন্ডার চাই যে ক্যালেন্ডারে একটা ঋতু একই সময়ে পড়ে। একটা ঋতু একই সময় পড়লে কি সুবিধা আছে, সেটা হচ্ছে মেনলি হচ্ছে হারভেস্টের, হচ্ছে কি আমাদের যে ফসল ওঠে তাতে সুবিধা হয়। কেমন সুবিধা হয়? বছরের একটা টাইমেই যদি ট্যাক্স কালেক্ট হয়ে থাকে তাহলে রাজার প্ল্যানিং করা, ঠিক আছে, বা কিভাবে সেই টাকা উঠবে সেগুলোর প্ল্যানিং করতে অনেক সুবিধা হয়। যদি ক্যালেন্ডারের বিভিন্ন সময় প্রত্যেক বছর বিভিন্ন সময় যদি টাকা মানে ফসল উঠতে আরম্ভ করে, তাহলে বা কখন ফসল পোতা হবে কখন ফসল তোলা হবে এই সমস্ত টাইমিং বলবার জন্য আমাদের ক্যালেন্ডারের দরকার পড়তো। এবং সেই কারণের জন্যই এই ক্যালেন্ডারটা খুব একটা বেশি ছিল না, লং টার্মে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের এই একটা চেঞ্জ দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা। এবার এই যে সূর্যের চারদিকে যে আবর্তন করছে, এটাতে আমাদের কি হচ্ছে যে বছরে কিছু দিন করে অ্যাড হচ্ছে। ঠিক আছে, এই অ্যাড হওয়াটার জন্য আমাদের কি হয়ে থাকে, প্রত্যেক দিনে কিছু যোগ বা বিয়োগ হয়ে থাকে। এবং সেটা সেই জন্যই হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেক বছর একটা করে এক্সট্রা টাইম আমরা অ্যাড করে দিচ্ছি। যেটা জুলিয়ান ক্যালেন্ডারে 365.25 দিয়ে হতো এক্সট্রা টাইম অ্যাড হতো, সেটা হচ্ছে গিয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা বর্তমানে আমরা যেটা এখন ব্যবহার করি গ্রেগরি 13, তিনি হচ্ছেন পোপ গ্রেগরি 13, তিনি হচ্ছেন এই ক্যালেন্ডারের প্রবর্তন করে। এবং এই ক্যালেন্ডারের হচ্ছে গিয়ে আমাদের সময়কালটা বুঝতে অনেক সুবিধা হয় এবং অনেক অ্যাকিউরেট হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, আজকে এত দূরই থাকুন। নেক্সট দিন আমরা কি করব, এই জুলিয়ান ক্যালেন্ডার আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের কি পার্থক্য রয়েছে, এবং এই যে আমরা যে এই পোর্শনটা পড়ছি এটা কিন্তু আমাদের যে যে ওয়ানসের পোর্শনের ভেতরে যে ক্যালেন্ডারের অঙ্ক থাকে সেটা বুঝতেও কিন্তু কাজে লাগে। আমরা কিভাবে এর থেকে আমরা ক্যালেন্ডারের সময় বুঝবো এবং কি করে চেঞ্জ হচ্ছে, কারণ আমাদের কোনো সাবজেক্টই কিন্তু আলাদা না। এই ইতিহাস থেকে ভূগোলে জাম্প এবং ভূগোল থেকে আমাদের কোয়ান্টসে যাব, এরকম ভাবেই আমরা সমগ্র যে মানে সিলেবাসটা রয়েছে সেটাকে আমরা শেষ করব। কিন্তু এই যে একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড এরকম ভাবেই পড়বো। কেউ এরকম নিচে কমেন্ট করো না যে কেন একটা পড়াতে পড়াতে অন্য জায়গায় চলে গেলাম। অন্য পোর্শনটাও বুঝে আসা দরকার, নইলে কিন্তু এটা কভার করতে পারবো। ঠিক আছে, নেক্সট দিনের ক্লাসে আমরা এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা কিভাবে প্রচার পেয়েছে এবং কিভাবে তার জিনিসের চেঞ্জ হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে আমরা, ঠিক আছে? তা কালকে সন্ধ্যাবেলা 7টার সময় আবার চলে আসবে। আজকে এটা 7টাতে আপলোড হয়েছে এবং নেক্সট দিন এবং এরপর থেকে প্রত্যেক দিন 7টার সময় একটা করে ভিডিও থাকবে, ভিডিওটা দেখবে। যে পোর্শনটায় বুঝতে সমস্যা হবে কমেন্ট করে রাখবে। আমি নেক্সট দিনের ক্লাসে সেই কমেন্ট থেকে আমি তোমাদের বলে দেবো যে কি কি, যদি কারোর কোনো প্রশ্ন থাকে কিছু জিজ্ঞাসা থাকে ওই কমেন্টের মধ্যে লিখে দেবে, আমি তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর এই ভিডিওটার একটা আমি প্লে লিস্টও বানিয়ে দেবো, সেই প্লে লিস্টটা নিজেদের কাছে রাখবে এবং ডে বাই ডে দেখবে। এটা যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এরকম ভাবে হচ্ছে ডে বাই ডে দেখবে। তাহলে কি হবে যে মনে রাখতে সুবিধা। আর এর সঙ্গে সঙ্গে আমরা এমসিকিউ প্রশ্ন করব, আর পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়েও আলোচনা করবো, যাতে টোটাল জিনিসটা আমাদের মুখে চলে আসে। ঠিক আছে, তা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর চাকরির প্রস্তুতির সঙ্গে থাকো, বললেও তোমাদের নিশ্চিত।